খারাপ লাগে জানেন, আমাদের মুখ্যমন্ত্রীর কথা ভাবলে এখন খারাপ লাগে। সারাটা জীবন আমি ভালো, বাকি ওরা খারাপ, যে কোনো দুর্নীতি যখন এসেছে তখন তিনি এটা বলেই পার পেয়েছেন এবং নিজেকে সততার প্রতীক বলে দাবি করেছেন। কিন্তু এই বয়সকালে প্রথমে আইপ্যাকের পর কয়লা পাচারের টাকা, সেই টাকা গোয়ায় তৃণমূলের নির্বাচনে খরচ, বিদেশি ব্যাংকের খোঁজ, ইডি, সুপ্রিম কোর্ট, মহা চাপে মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপরে রয়েছে সিবিআই তদন্তের মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা। আর এসবের মধ্যেই ভাইপোর চ্যালেঞ্জ পিসিকে। অতীতেও ভাইপো পিসিকে চ্যালেঞ্জ করেছেন, পিসি সহ্য করেছেন, কিন্তু এবার যেটা করছেন সেটা কেন পিসি সহ্য করছেন কে জানে। অপত্য স্নেহ এতটা। এই আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছেন, ভাইপো কেমন চ্যালেঞ্জ করছেন জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছেন। ভাইপো সম্প্রতি শুরু করেছেন সেবাশ্রয় প্রকল্প। সেটা কোথায় করেছেন? নন্দীগ্রামে করেছেন। আচ্ছা, রাজ্যে তো 294টা বিধানসভা আসন, বেছে বেছে নন্দীগ্রাম কেন বলুন তো? আচ্ছা, তার যে লোকসভা এলাকা ডায়মন্ড হারবার, তার 7টি বিধানসভা বাদ দিলাম, তারপরেও পড়ে থাকে 287টি, তার মধ্যে 286টি বাদ। একটি মাত্র বিধানসভা আসন নন্দীগ্রাম, সেখানে তিনি সেবাশ্রয় প্রকল্প নিয়ে গেছেন কেন? পিসি আগের বার লজ্জাজনকভাবে মুখ্যমন্ত্রী হয়েও হেরে গিয়েছিলেন বলে? পিসির কাটা ঘায়ে কি নুনের ছিটে দিতে গেছেন ভাইপো বাবু, নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানানোর জন্য? আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে নিজের পিসিকেই এত ভালোবাসেন যে পিসি, যাকে সর্বস্ব দিয়ে যেতে চান, সেই ভাইপো কিভাবে বারংবার চ্যালেঞ্জের মুখে ফেলছেন। আর এখন যখন পিসি ওই ইডির তদন্তে নাক গলাতে গিয়ে, ফাইল চুরি করতে গিয়ে সিবিআই তদন্তের মুখোমুখি হতে পারেন এই প্রথম, আর সেই খারাপ সময়ে ভাইপোর নতুন চ্যালেঞ্জ। গত অক্টোবর মাস থেকে নাকি ভাইপো অনেক ফোন পাচ্ছিলেন। এক ডাকে অভিষেক বলে একটা নম্বর আছে জানেন তো, এই রাজ্যে দুজনকেই এক ডাকে পাওয়া যায়। একটা সরকারি নিয়ম অনুযায়ী এক ডাকে মুখ্যমন্ত্রী, এটা গোটা ভারতে চালু আছে, ভারত সরকার সেই নম্বরটা প্রোভাইড করে। আবার আলাদা করে এক ডাকে অভিষেক, তিনি তো একজন সাংসদ, না দলের, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে এক ডাকে অভিষেক। সেই নম্বরে নাকি রাজ্যের আর কোনো এলাকা নয়, শুধু নন্দীগ্রাম থেকে বারবার ফোন যাচ্ছিল, আমাদের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ গো, আমাদের ডাক্তার নেই গো, আমাদের সেই তমলুকে যেতে হয়, নার্সিং হোমে যেতে হয়। কেন? নন্দীগ্রামে গেছি, অনেকবার গেছি, একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে তো নন্দীগ্রামে, যেটার কথা এই ভাইপো বাবুর পিসিমণি মুখ্যমন্ত্রী হিসেবে বারবার বলেন। কিন্তু সেই নন্দীগ্রাম থেকে এত সেবাশ্রয়ের আবেদন কেন আসছিল, এটা প্রথম প্রশ্ন। এরপর আমি দফায় দফায় এমন অনেক কিছু দেখাবো। ভাইপোর নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের কোষাগার থেকে কত টাকা যায়, আপনার আমার করের টাকা, সেটাও দেখাবো, আজকে প্রমাণ সহ দেখাবো। কার্যত তখন থেকেই, অক্টোবর মাস থেকেই তিনি ঠিক করছিলেন, না না না, শুধু ডায়মন্ড হারবারে আটকে থাকলে চলবে না, রাজ্যের অন্য কোথাও দেখলে চলবে না, পিসির হেরে যাওয়া নন্দীগ্রামে আমায় যেতে হবে, সেবাশ্রয় প্রকল্প করতে হবে, এবং সেটা শুরু হয়েছে 30শে জানুয়ারি পর্যন্ত চলবে। আমি খুব খুশি, ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একটি বিধানসভা হলেও সেখানকার মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন, ওষুধ পাচ্ছেন, আর অনেক কিছু পাবেন তারা। আমি ধন্য, আপনাকে শুভেচ্ছা জানাই। কিন্তু এর টাকা কোথা থেকে আসছে? রাজ্য সরকার তো এই টাকাটা দিচ্ছে না। এই প্রশ্নটা তুলেছেন কে? যিনি তোলেন, শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা অভিষেক বলেছেন উনি হিসেব চাওয়ার কে? ঠিক, হিসাব ইনকাম ট্যাক্সকে দেব, অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সি হিসেব চাইলে আমি দেব, বারবার দিয়েছেন তিনি।
কতবার বিদেশ গেছেন, কোথায় গেছেন, কেন গেছেন, তার হিসেব থেকে শুরু করে সব খরচের হিসেব তাকে দিতে হয়েছে। এবং তিনি ঠিকই বলেছেন, তো শুভেন্দু অধিকারীকে কেন তিনি হিসেব দিতে যাবেন? তিনি একটা যুবরাজ, সেনাপতি। কিন্তু গত বছর আপনি যখন ওই সেবাশ্রয় প্রকল্পটা চালাচ্ছিলেন ডায়মন্ড হারবারে, তখন আপনি কিন্তু বলেছিলেন যে আপনাকে দুটো চিঠি আয়কর দপ্তর থেকে দেওয়া হয়েছে এত টাকা কোথা থেকে আসছে তা জানতে চেয়ে। টাকার উৎস তো আয়কর দপ্তর জানতে পারেন, তার কি হলো? জানতে চেয়েছে তো একবার। সেটা অবশ্যই সেবাশ্রয়ের জন্য নয়, জানেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রবীণ যারা মানুষ, তাদের 2022-23 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পয়সা থেকে না কোথা থেকে আমরা জানি না, কেউ জানে না, আয়কর দপ্তরও জানে না, শ্রদ্ধার্ঘ নামে একটা প্রকল্প চালু করে বার্ধক্য ভাতা দিতে শুরু করেন। এরপরেই 7 জানুয়ারি এবং 24 ফেব্রুয়ারি গত বছরের আয়কর দপ্তর দুটি চিঠি পাঠায় তাকে। আমরা জানতে পারতাম না, আয়কর দপ্তর তো বিজ্ঞাপন দিয়ে বলেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালাম। তিনি নিজে বলেছেন, তিনি নিজে ডায়মন্ড হারবার লোকসভায় 76,000 প্রবীণ নাগরিককে আমি শ্রদ্ধার্ঘ দিয়েছি, সেই টাকা কোথা থেকে পেলাম জানতে চেয়েছে আয়কর দপ্তর। কেন জানতে চাইবে না? 76,000 মানুষকে যদি 10,000 টাকা করে দেওয়া হয়, অঙ্কটা কত দাঁড়ায়? তার সোর্স অফ ইনকাম তো জানাতে হবে। সেটা কালো টাকা না সাদা টাকা হতে পারে, হতে পারে ভাইপো বাবুর পরিশ্রমের টাকা, কিন্তু বলতে তো হবে। কেন এই চিঠি দেওয়া হয়েছে এই নিয়ে তিনি প্রশ্ন করে বলেছিলেন যে বার্ধক্য ভাতাটা বন্ধ করে দিতে চায়। কিন্তু আমার প্রশ্ন, পিসির সরকার চলছে রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার, রাজ্যের মানুষ ভোট দিয়ে সেই সরকারকে এনেছে। সেই সরকার যখন বার্ধক্য ভাতা দেয়, নিজের লোকসভা আসনে আপনি আলাদা করে বার্ধক্য ভাতা কেন দেবেন? রাজ্যের অন্য কোন সাংসদ, আমি বলছি বিজেপির সাংসদদের বাদ দিন, তৃণমূলের কোন সাংসদ কি এইরকম কোন ভাতা চালু করতে পেরেছেন? যদি চালু করতে চান রাজ্য সরকার অনুমতি দেবে তো? এটা তো ভোটার কেনা, সরকার দিতে পারে কিন্তু একজন ব্যক্তি কি করে দেয়? অন্য কোন লোকসভা আসনে হলে কিন্তু পিসির সরকার মেনে নিত না। তবে কি আপনি একটা প্যারালাল সরকার চালাচ্ছেন? মানে আমরা কি এটা ভাবতে পারি অভিষেক বাবু যে ডায়মন্ড হারবার তথা দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের অঙ্গ নয়, একটি পৃথক রাজ্য, সেখানে আলাদা সেবাশ্রয়, শ্রদ্ধার্ঘ এসব প্রকল্প আছে, আমাদের শুধু লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এই সব আছে আমাদের। আর পিসির তো স্বাস্থ্য সাথী আছে, তারপরেও কেন সেবাশ্রয়? আচ্ছা, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো বাবুর নিজের পিসি, যে পিসি তাকে সব থেকে বেশি ভালোবাসেন, তাকে চ্যালেঞ্জ করছেন। গত বছর জানুয়ারিতে আমার মনে আছে, ফলতায় যখন ওই সেবাশ্রয় প্রকল্প চলছে, তখন ভাইপো বাবু হিসেব দিয়েছিলেন মাত্র একটি দিনে ফলতায় 40টি স্বাস্থ্য ক্যাম্পে 13,493 জনের চিকিৎসা হয়েছে। সংখ্যাটা কম নয়। একদিনে পিজি, মেডিকেল কলেজ ইত্যাদি যতগুলো হাসপাতাল আছে সব মিলে 14,493 হয় কিনা আমার অঙ্কটা জানা নেই, হলেও খুব কঠিন। সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা তো বটেই, সেই সঙ্গে ওষুধপত্র দেওয়া হয়েছে ক্যাম্প থেকে। অভিষেক বাবু, ভাইপো বাবু বলেছিলেন, সেই সময় মারাত্মক কথা বলেছিলেন, আপনাদের মনে করাই, বলেছিলেন সেবাশ্রয় শুধু পরিসংখ্যান নয়, সেবাশ্রয় হলো পরিসংখ্যানের পিছনে থাকা মুখগুলো। যাদের কথা পিসিমণি বলেন, গোটা রাজ্যের কথা বলেন যে আমি সেবাশ্রয়ের মাধ্যমে, সেবাশ্রয় নয়, স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে এ রাজ্যের তো প্রভূত উন্নতি করেছি, 2 কোটি বেকারের চাকরি দিয়েছি ইত্যাদি, গোটা রাজ্যের কিন্তু সেটা। তার আড়ালের মুখগুলোর কথা বলেন, আর উনি বলছেন আলাদা করে মুখগুলো। এখানে থামেননি, ভাইপো বাবু বলেছিলেন আমরা একই সঙ্গে প্রমাণ করে দিচ্ছি, শুধু কথায় নয় কাজ দিয়ে প্রশাসনকে এগিয়ে নিয়ে যেতে হয়, এমন কাজ যা মানুষের জীবন বদলে দিতে পারে।
তাহলে কি রাজ্য সরকার সেই কাজটা করছে না, কথা বলছে খালি? আপনার পিসিমণির সরকার। বিরোধীরা তো তাই বলে, উনি খালি কথা সর্বস্ব, মঞ্চে বলেন এত হাসপাতাল করেছি, ওই করেছি, সেই করেছি। কিন্তু পিসির সরকারকে চ্যালেঞ্জ করা কেন করছেন? বলবো সেই কারণটা কেন করছেন, সেটা বলে দেবো আজকে। ইডি সিবিআই নিয়ে একটা চাপের মধ্যে থাকা মুখ্যমন্ত্রী, তার ভাইপো বাবু, আদরের ভাইপো বাবু, সে কিনা পিসিকে চ্যালেঞ্জ করছেন যে মুখ্যমন্ত্রী আপনার স্বাস্থ্য ব্যবস্থায় খুঁত আছে, গলদ আছে, তার জন্য ডায়মন্ড হারবারে আলাদা করে সেবাশ্রয় প্রকল্প চালাতে হয়। এমনকি নন্দীগ্রাম, যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন, সেই নন্দীগ্রামে সেবাশ্রয় চালিয়ে কি ভাইপো বাবু মনে করাতে চাইছেন ব্যর্থ স্বাস্থ্যনীতি, খারাপ পরিষেবার জন্যই মানুষ তাকে ভোট দেয়নি? রাজ্যের স্বাস্থ্য দপ্তর তো পিসির হাতেই, তাহলে ভরসা নেই, খোদ ভাইপো বাবুর ভরসা নেই। বুঝতে পারছি কেন ভাইপো বাবু নিজের চিকিৎসা বা নিজের পরিবারের চিকিৎসার জন্য দুবাই, আমেরিকা, ব্রিটেন, সিঙ্গাপুর এইসব দেশকে বেছে নেন। বুঝতে পারছি ভরসা নেই। কিন্তু দেখো, এই নন্দীগ্রাম 2011 সালে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় যে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, তার মধ্যে ছিল তার আন্দোলন ভূমি নন্দীগ্রামকে উন্নত পরিষেবা দেওয়া। 2013 সালে ক্ষমতায় আসার 2 বছরের মধ্যেই তিনি নন্দীগ্রামকে পূর্ব মেদিনীপুরের থেকে আলাদা করে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা ঘোষণা করেছিলেন। একটা জেলার মর্যাদা দেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষে। ভাবুন কত বড় কাজ। এই নন্দীগ্রামই তো তৃণমূলকে ক্ষমতায় বসিয়েছিল, সেই আন্দোলনকে ঘিরেই তো সব, তার জন্য গুরুত্ব দিয়েছিলেন। এবং 2015 সালের আগস্ট মাসে নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হয়। প্রায় 55 কোটি টাকা আমার যতদূর মনে আছে খরচ করে হাসপাতালটা তৈরি করা হয়েছিল। তখন নন্দীগ্রামের মানুষ বলেছিলেন, বাহ, চিকিৎসার জন্য আর হুট করে তমলুক হাসপাতালে ছুটতে হবে না, কলকাতায় ছুটতে হবে না। কিন্তু ভুল ভেঙেছে মানুষের। দেখো, 2021 সালের নির্বাচনের সময় আমি অন্যত্র গেলেও নন্দীগ্রামে যাইনি, ওই ভিভিআইপি কেন্দ্রে আমার যাওয়া হয়নি। কিন্তু 2025 সালেই বিশেষ কিছু কাজের জন্য আমাকে নন্দীগ্রামে একবার যেতে হয়েছিল, খোঁজখবর করা, কেমন আছে, একটি প্রতিবেদন করেছিলাম সেটা নিয়ে। তখন আমি এই নন্দীগ্রাম হাসপাতালে গিয়েছিলাম, বুঝলেন। এই 55 কোটি টাকা খরচের সেই নীল সাদা বাড়িটাকে দেখলে না মনে হবে ভেতরে কত কিছু না হচ্ছে। বাইরেই চাকচিক্য সার, জানেন, ভিতরের ছবিটা খুব করুণ। নামে সুপার স্পেশালিটি হাসপাতাল হলেও প্রাথমিক চিকিৎসার পরিষেবাটুকুও তারা পান না বলে নন্দীগ্রামের মানুষ আমাকে জানিয়েছে। আমি নিজে কানে শুনেছি, দেখেছি। এখনো ভরসা হারানো মানুষদের জেলা সদরে ছুটতে হয়, কলকাতায় চলে আসতে হয়, যদিও নিজেদের গ্রামেই একটা সুপার স্পেশালিটি, যেটাকে মুখ্যমন্ত্রী মাল্টি স্পেশালিটি বলেন, হাসপাতাল রয়েছে। জানেন, ওখানকার মানুষেরা বলছেন আমপানের পরে ওই এক্সরে মেশিনটা খারাপ হয়ে গেছিল, আজও এক্সরে মেশিন আসেনি নন্দীগ্রামে। ছোটখাটো দুর্ঘটনা হলে তাদের ছুটতে হয় তমলুক হাসপাতাল, আর তাড়াহুড়ো থাকলে প্রাইভেট কোথাও গিয়ে বেশি টাকা দিয়ে করতে হয়, কিংবা কলকাতায় কিংবা নার্সিংহোমে। 4টি অপারেশন থিয়েটার রয়েছে, একটি বাদে কোনোটা চালু নয়। আমি 2025 সালের কথা বলছি। আমি জুন জুলাই নাগাদ গিয়েছিলাম। একটা সোম আর মঙ্গল এই দুদিন শুধুই সিজার হয়, বাকি দিন হয় না। কারণ ওই হাসপাতালে ওই দুটো দিন ছাড়া শল্য চিকিৎসক পাওয়া যায় না। অপারেশনটা করবে কে? 4টে অপারেশন থিয়েটার, কিন্তু সেখানে অপারেশন করার জন্য তো চিকিৎসক দরকার পর্যাপ্ত নেই। কোভিড পরিস্থিতির জন্য ওখানে একটা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বসানো হয়েছিল, তবে যিনি করেন সেই কাজটা তিনি সপ্তাহে মাত্র 2 দিন আসেন। কবে আসেন কেউ বলতে পারেনি, যেদিন আসেন সেদিন হয়। এই অনেক নেইয়ের মধ্যে যেটুকু রয়েছে সেটাও আবার খুব অনিয়মিত, বুঝলেন। ন্যূনতম প্রাথমিক
পরিষেবা থেকে কেন বঞ্চিত হবেন নন্দীগ্রামের মানুষ, যেখানে সরকারি খরচে আপনার আমার টাকায় 55 কোটি টাকা দিয়ে একটা হাসপাতাল তৈরি করা হয়েছে? কেন? এই স্পেশালিটি তকমাটায় লাভ কি? মুখে গাল ভরা। ওই যে ভাইবাবু বলেছেন না, শুধু কথা দিয়ে নয়, কাজ করে দেখাতে হবে প্রশাসনকে। পিসিকে চ্যালেঞ্জ করেছিলেন, এখন আবার করছেন। ওখানকার মানুষ আমাকে বলেছিলেন এটা সুপার স্পেশালিটির নাম দেওয়া হয়েছে, আসলে এটার মাতৃসদন নাম দিলেই হয়। প্রসব ছাড়া আর বিশেষ কিছু ওই হাসপাতালে হয় না। কিন্তু সম্প্রতি এই হাসপাতালটার জানেন তো কপাল খুলে গেছে। কি হয়েছে? এই ভাইপো সব যাতায়াত করছিলেন, তখন কে নাকি তাকে ডেকে বলেছে, যুবরাজ বাবু বা সেনাপতি কিছু একটা নামে ডেকেছে, আমি জানি না, আমাদের না একজন ফিজিওথেরাপিস্ট দরকার। জানেন এই যে বলেছে, আর ভাইপো বাবু সেটা বলেওছেন যে একজন মানুষ সেখানকার, তিনি বললেন যে ফিজিওথেরাপিস্ট নেই। আপনারা ভাবলে অবাক হবেন, 24 ঘন্টার মধ্যে এই জানুয়ারি মাসে একই দিনে 2 জন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করেছে স্বাস্থ্য দপ্তর। আলাদা প্রশাসন চলে মশাই, এটা আলাদা প্রশাসন চলে। আপনার জেলা হাসপাতালে চিকিৎসক নেই, বারবার আবেদন জানানো হয়, আসে না। আমি যখন গিয়েছিলাম নন্দীগ্রাম হাসপাতালে, তখন একজন কর্তা তিনি বলেছিলেন আমরা চিকিৎসক চেয়ে, অন্যান্য কর্মী চেয়ে অনেকবার স্বাস্থ্য ভবনকে বলেছি, কোনো কাজ হয়নি। এবং তারা এটাও বলেছে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পর এই হাসপাতালটা আরো যেন সৎমায়ের সন্তান হয়ে গিয়েছে, তারা বলেছেন। আর ভাইপো বাবু একবার বলেছেন যে আমার কাছে একজন এসে ফিজিওথেরাপিস্ট চেয়েছেন এই হাসপাতালে। নন্দীগ্রাম হাসপাতাল সৌভাগ্য আমাদের। আমি এর জন্য ভাইপো বাবুর কাছে কৃতজ্ঞ যে কোনো একটা হাসপাতাল তো পেয়েছে, কিছু মানুষ তো পরিষেবা পাবে। তিনি গিয়েছিলেন, নন্দীগ্রামে গিয়েছিলেন। সে যাওয়াটা এমনি সেমনি যাওয়া নয়, জানেন 3000 পুলিশ লেগেছে। আমি এই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন আপনারা লিস্টটা দেখুন, যে পুলিশরা ভাইপো বাবুর নন্দীগ্রাম সফরের সময় দায়িত্বে ছিলেন। একটা পাতা না, 3 পাতা জুড়ে তাদের নাম লিখতে হয়েছে। কিন্তু তিনি তো একজন জনপ্রতিনিধি মাত্র। আমি যে লোকসভা এলাকায় থাকি, আমার সাংসদ তো এই সুযোগ পান না, তিনি তৃণমূলের সাংসদ। আমি জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো জন্য এত পুলিশি ব্যবস্থা করতে হয় কিনা। ভাইপো বাবুর বাড়ির সামনেও কয়েকশো পুলিশ বসে থাকে সারাদিন, আর তার একটা নন্দীগ্রাম সফর, 3000 পুলিশ। এই পুলিশ তো অন্য কাজও করতে পারতো বলুন। যাই হোক, যুবরাজ যাবেন এইটুকু ব্যবস্থা মেনে নেওয়া উচিত। আমি পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের যুবরাজ, আমাদের ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য এরকম ভালো ব্যবস্থা করার জন্য। কিন্তু প্রশ্ন এখনো একটা রয়ে গেছে, নন্দীগ্রাম কেন বাঁচলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে, নাকি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুটতে? তিনি কি ওখানে প্রার্থী হবার কথা ভাবছেন নাকি? জানি না। দেখুন, এই নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সিঁড়ি যেমন, তেমনি এই নন্দীগ্রাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদে পড়ে যাওয়ার জায়গা। প্রায় 2000 ভোটে তাকে পরাজিত হতে হয়েছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে। উপনির্বাচনে জিতে তিনি মুখ্যমন্ত্রী। কারণ এই নন্দীগ্রামে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা দিন দিন বেড়ে চলেছে, দিন দিন বেড়ে চলেছে। এই ভাইপো বাবু যখন এই সভা টভা করলেন, তিনি একটা কলকাতা থেকে লোক পাঠিয়েছিলেন, যারা গিয়ে নন্দীগ্রামে তো 2টো ব্লক, 1 নম্বর ব্লকের দায়িত্ব একজনকে, 2 নম্বর ব্লকের দায়িত্ব একজনকে, তারা ওখানে পড়েছিলেন দিন রাত এক করে। তারা খুব খেটেছেন লোকজন জড়ো করা। কিন্তু দেখা গেল 1 নম্বর ব্লকের মানুষেরাই শুধু এসেছেন, 2 নম্বরের এসেছেন, কেউ কেউ এসেছেন। আমি খবরের কাগজে পড়লাম যে 1 নম্বর ব্লক অনেক এগিয়ে। আপনাদের মনে করিয়ে দিই, এই 1 নম্বর ব্লক হচ্ছে নন্দীগ্রামের সংখ্যালঘু অধ্যুষিত ব্লক। বেশিরভাগ মুসলিম মানুষের বাস এই 1 নম্বরে। তাহলে ভোটের আগে সেবাশ্রয়ের মাধ্যমে কি নন্দীগ্রামের কোন্দল মেটাতে চাইছেন অভিষেক বাবু, নাকি ওখানকার জমিটা মাপতে গেলেন সংগঠনের কেমন হাল, একটু মলম লাগাতে গেলেন সেবার নামে? জানা নেই।
অথচ তিনি মুখে বলছেন সেবা, কিন্তু ভাবটা দেখুন, তিনি না বলেছেন অধিকারী পরিবারের লোকেদেরও আমি একদিন এই সেবাশ্রয়ে সেবা নিতে দেব। আরে সেবা, সেবা তো নত হয়ে করতে হয়, রাজা হয়ে সেবা করা যায় না, রাজার মেজাজে সেবা করা যায় না। মস্তানির কথা, মস্তানির সুরে। আমি জানি না অধিকারী পরিবারের এরকম প্রয়োজন হবে কিনা, আমি জানি না। তারা সকলে সুস্থ থাকুন, আর তারপরেও তাদের যেন স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা মেটে। এটা তো আমরা সবাই চাই, আমাদের সকলেরই হোক সেটা। আলাদা করে ভাইপো বাবুর সেবাশ্রয়ে কেন রাজ্যের কোন বিধানসভা এলাকার মানুষকে যেতে হবে আমি জানি না। তিনি এরকম বলেছেন। সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা এখন কেন্দ্রের প্রতিমন্ত্রী, তার লোকসভা এলাকা যে বালুরঘাট, সেখানে গিয়েও নাকি তিনি এরকম সেবাশ্রয় চালাতে পারেন। সে চালান, কোনো মানুষের উপকার হলে ভালো, কিন্তু টাকার হিসেব তো দিতে হবে। জানতে চাইবে তো কেউ কেউ, আমার মতো অনেকে আছে তো, তারা জানতে চাইবে, তারা এই প্রশ্নটাও করবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী, তখন কেন সেবাশ্রয়, কিসের জন্য চ্যালেঞ্জ, কেন বলা যে মুখের কথায় হবে না, প্রশাসনকে কাজ করতে হবে? তাহলে কি পিসির থেকে আমি বেশি যোগ্য, এই কথাটা বলতে চাইছেন ভাইপো বাবু? যাক, এটা তাদের পারিবারিক বিষয়, কালীঘাটের বিষয়। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।